বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের শীতকালীন পরিচর্যা। যদি তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে এখনও পর্যন্ত কুঁড়ি দেখা নেই, অথবা চন্দ্রমল্লিকা গাছের পাতাগুলো পচে যাচ্ছে কিংবা গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না, যদি এই সমস্যাগুলো তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে থাকে, চন্দ্রমল্লিকা গাছগুলোতে কি খাবার প্রয়োগ করতে হবে, কি পেস্টিসাইড এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে দিতে হবে, তা সমস্তটাই আজকের ভিডিওতে আমি বলবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো, তাহলে চন্দ্রমল্লিকা গাছ সংক্রান্ত তোমরা যেসব সমস্যাগুলো তোমাদের রয়েছে, সেই সমস্যাগুলোর থেকে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে চন্দ্রমল্লিকা গাছ সংক্রান্ত অনেক কিছু তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছো, এই গাছগুলো আমি আমার মাদার প্ল্যান্ট চন্দ্রমল্লিকা গাছের ডাল কাটিং করে চারা তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম। সঠিক পরিচর্যা করার ফলে আমি আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলো কিছুটা হলো ঝাগড়া করতে পেরেছি। যদিও চন্দ্রমল্লিকা গাছ বসাবার উপযুক্ত সময় হলো মার্চ এপ্রিল মাস থেকে। আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলো বসাতে একটু দেরি হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি বসিয়েছি অক্টোবর মাসে। এই ডিসেম্বর মাসে আমি কিছু আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোর পরিচর্যা করব। এই পরিচর্যা করার ফলে চন্দ্রমল্লিকা গাছেতে আমি অসংখ্য পরিমাণে কুঁড়ি আনতে পারবো। তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোর বৃদ্ধি যদি এখন থমকে থাকে, অথবা তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে যদি এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি, তাহলে আজকে যে পরিচর্যাগুলো আমি আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে করব, সেই পরিচর্যা তোমরা তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে যদি করতে পারো, তাহলে তোমাদের গাছগুলো যেরকম বৃদ্ধি হবে, অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে। আমি যে পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ করব, সেইগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথম যে পরিচর্যাটা চন্দ্রমল্লিকা গাছের জন্য করতে হবে, সেটা হলো জলের ব্যবস্থাপনা। চন্দ্রমল্লিকা গাছ ভিজে মাটি একদমই পছন্দ করে না, মানে ভিজে একদম জবে মাটি, কাদা কাদা মাটি একদমই পছন্দ করে না। চন্দ্রমল্লিকা গাছ ময়েস্ট মাটি পছন্দ করে। যখন টবের ওপরের দিকের মাটিটা শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের মাটিতে তোমরা জল দেবে। যদি চন্দ্রমল্লিকা গাছে মাটি ভিজে জবজবে থাকে, তাহলে কি হবে, তাহলে চন্দ্রমল্লিকা গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে ও অবশেষে গাছটা মারা যাবে। তাই যখনই চন্দ্রমল্লিকা গাছে মাটিতে জল দেবে, যেন ওপরের মাটিটা শুকনো হয়ে যায়, তারপরেই তোমরা চন্দ্রমল্লিকা গাছে মাটিতে জল দেবে। পরের যে কাজটা করতে হবে, সেটা হলো চন্দ্রমল্লিকা গাছের নিচের দিকের যে শুকনো এরকম যে শুকনো যে পাতা আছে, এই পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। নিচের দিকে যে পাতাগুলো যেগুলো মাটির সাথে একদম ঠেকে আছে, সেই পাতাগুলোকেও তোমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ নিচের দিকের পাতাগুলো যদি মাটির সাথে ঠেকে যায়, তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা গাছেতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখো, আমার চন্দ্রমল্লিকার গাছে নিচের দিকের পাতা একটা মাটির সাথে ঠেকে নেই। ঠিক এইভাবে নিচের দিকের অংশটাকে তোমরা একদম পরিষ্কার করে দেবে। এই কাজটার সাথে সাথে চন্দ্রমল্লিকা গাছেতে ফাঙ্গিসাইড স্প্রে করা অত্যন্ত জরুরি। যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে পুরো গাছটাকে সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করে চান করিয়ে দিলে চন্দ্রমল্লিকা গাছেতে কোনো রকম ফাঙ্গাস লেগে যাওয়ার যে সম্ভাবনা, সেটা আর থাকবে না। এর পরের যে কাজটা করতে হবে, সেটা চন্দ্রমল্লিকা গাছের জন্য অত্যন্ত জরুরি এবং ভাইটাল। সেটা কি, সেটা হলো ফার্টিলাইজার বা গাছের খাবার। এই খাবারের ওপরেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছেতে কুঁড়ি আসা নির্ভর করে, অথবা চন্দ্রমল্লিকা গাছের ফুলের আকার এবং গাছের বৃদ্ধি সমস্তটাই এই খাবার বা ফার্টিলাইজারের ওপরে নির্ভর করে। গাছেতে খাবার দেওয়ার আগে গাছের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হয়। প্রত্যেক সপ্তাহে একবার করে, যেহেতু এতে খোল পচা জল চন্দ্রমল্লিকা গাছে মাটিতে দিই, খোল পচা জল দেওয়ার কারণে মাটিটা অনেকটা বেশি হার্ডি হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। তাই খাবার দেওয়ার আগে গাছের মাটিটাকে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নিলে কি হবে, খুঁড়ে নিলে গাছের মাটির ভেতরে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছটার বৃদ্ধি অনেকটা ভালো হবে। গাছেতে খাবার দেওয়ার আগে আমি টবের মাটিতে একটা কম্পোস্ট সার দিয়ে থাকি। এখানে আমি দিচ্ছি ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার অথবা পাতা পচা সারও দিতে পারো।
এই টবটা আমার একটা 6 ইঞ্চি টব আছে, তা 6 ইঞ্চি টবেতে আমি এরকম 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট মাটির ওপরে চাপান সার হিসাবে দিয়ে দেবো। এই ভার্মি কম্পোস্টটা যদি আমি চাপান সার হিসাবে চন্দ্রমল্লিকা গাছের টবেতে দিই, তাহলে এই ভার্মি কম্পোস্টের মধ্যে যত পুষ্টিগুণ আছে চন্দ্রমল্লিকা গাছ সেটা সহজেই গ্রহণ করতে পারবে। মাটিটাও অনেকটা বেশি ময়েস্ট থাকবে, মানে ভিজে ভিজে থাকবে। তাই খাবার দেওয়ার আগে অবশ্যই যে কোনো কম্পোস্ট সার টবের মাটিতে একবার দিয়ে দিতে হবে। চন্দ্রমল্লিকা গাছেতে অনেক বেশি পরিমাণে কুড়ি আনার জন্য এখানে আমি 3টে সার দেবো। প্রথম যে সারটা দেখতে পাচ্ছ এটা হলো NPK 10-26-26। এই সময় চন্দ্রমল্লিকা গাছেতে যেহেতু কুড়ি আসছে, ওই জন্য চন্দ্রমল্লিকা গাছেতে কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার কোনোভাবেই দেওয়া যাবে না। এই NPK 10-26-26 6 ইঞ্চি টবেতে আমি এরকম 6টা দানা, 6 ইঞ্চি টবেতে এরকম 6টা দানা টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। এই 6টা দানা দিতে হবে সপ্তাহে 2বার করে। সপ্তাহে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে চন্দ্রমল্লিকা গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করিয়ে দিতে হবে। এই ম্যাগনেসিয়াম সালফেটটা চন্দ্রমল্লিকা গাছের পাতাতে যদি স্প্রে করে চান করিয়ে দেওয়া যায়, তাহলে চন্দ্রমল্লিকা গাছের পাতাগুলো যেরকম সবুজ চকচকে থাকবে, সেরকম চন্দ্রমল্লিকা গাছের ফুলের আকার এবং ফুলের যে কালার সেটা হবে দেখার মতন। সর্বশেষ খাবারটা চন্দ্রমল্লিকা গাছে দিতে হবে, সেটা হলো NPK 13-0-45। এই 13-0-45 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে চন্দ্রমল্লিকা গাছের পাতাতে স্প্রে করে পুরো চান করিয়ে দিতে হবে। এমনভাবে চান করাতে হবে যেন গাছের পাতা থেকে জল ঝরে টবের মাটিতে পড়ে। এই কাজটা করতে হবে সপ্তাহে একবার করে। তাহলেই দেখবে চন্দ্রমল্লিকা গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি এসে যাবে। তোমাদের হাতের কাছে যদি NPK 13-0-45 না থাকে, তাহলে ঘরোয়াভাবে এই দুটো ফার্টিলাইজার তোমরা চন্দ্রমল্লিকা গাছে টবের মাটিতে দিতে পারো। এখানে আছে পাকা কলা খোসার ভেজানো জল, আর এখানে আছে পেঁয়াজের খোসা ভেজানো জল। 500 ml মতো জলেতে আমি 2 থেকে 3টে কলার খোসা 2 থেকে 3 দিন ভিজিয়েছিলাম, এবং 500 ml মতো জলেতে পেঁয়াজের খোসা 1 মুঠো 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজের খোসার জল বা পাকা কলা খোসার জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ, যেটা চন্দ্রমল্লিকা গাছেতে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে। এই পাকা কলার খোসার জল বা পেঁয়াজের খোসার জল সপ্তাহে একবার করে 6 ইঞ্চি যদি টব হয় তাহলে 250 ml মতো জল, আর যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 500 ml মতো জল টবের মাটিতে দিয়ে দিতে হবে। তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো যদি এখনও পর্যন্ত সঠিকভাবে বৃদ্ধি হয়নি, তাহলে এই খাবারগুলোর সাথে সাথে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে সর্ষের খোল ভেজানো জল টবের মাটিতে দিয়ে দেবে। তাহলেই দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে। গাছেতে খাবার দেওয়ার পরে ভর্তি করে টবের মাটিতে এইভাবে জল দিয়ে দেবে। এর পরের যে কাজটা করতে হবে সেটা হলো চন্দ্রমল্লিকা গাছেতে যখন কুড়ি আসবে, কুড়ি আসার সময় চন্দ্রমল্লিকা গাছের কুড়ির নিচে কালো কালো জাপ পোকার আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়। এই জাপ পোকারা কী করে, জাপ পোকারা কুড়ির রসগুলো চুষে চুষে খেয়ে কুড়িটাকে কালো করে শুকিয়ে ফেলে দেয়। তাই মাসে 2বার করে কীটনাশক গাছের পাতাতে স্প্রে করা অত্যন্ত জরুরি। আমি চন্দ্রমল্লিকা গাছেতে যে কীটনাশকটা ব্যবহার করি, একটা হলো কাকা আর একটা হলো সুপার সোনাটা। এই দুটো ওষুধ আমি মাসে 2বার করে গাছের পাতাতে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি। 1 লিটার জলেতে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাকে স্প্রে করে চান করে দিই। এর ফলে কী হয়, এর ফলে জাপ পোকা মিলিবাগ চন্দ্রমল্লিকা গাছেতে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। চন্দ্রমল্লিকা গাছগুলোকে যেখানে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে, এরকম জায়গায় চন্দ্রমল্লিকা গাছগুলোকে রাখতে হবে। এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে তোমরা ছায়াযুক্ত জায়গাতে রাখো। যতই তোমরা চন্দ্রমল্লিকা গাছেতে খাবার দাও না কেন, চন্দ্রমল্লিকা গাছগুলোতে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসবে না। যেখানে 7 থেকে 8 ঘন্টা মতো রোদ্দুর আসে, সেরকম জায়গায় এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে রাখলে তবেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছগুলোতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। তোমরা যদি এই 5টা পরিচর্যা চন্দ্রমল্লিকা গাছেতে করতে পারো এই ডিসেম্বর মাসে, তাহলে কিন্তু তোমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চন্দ্রমল্লিকা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে তোমরা ফুল পাবে। বন্ধুরা,
এটা গেল চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসে পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।